শুভ সকাল। আমরা যখনই আমাদের ফিজিক্স নিয়ে পড়াশোনা শুরু করি, সেটা সম্ভবত 9-10 থেকে আমাদের ফিজিক্স নামে একটা আলাদা বই পড়তে হয়। তো 9-10 বা ইন্টার যখনই আমরা ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে যাই, তখন আমাদের কিছু জিনিস অবশ্যই খেয়াল করে থাকি আমরা, যে ফিজিক্সের বইগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নে সাজানো থাকে। অর্থাৎ ফিজিক্সের বইতে কিছু কিছু টপিক থাকে বা টপিক ওয়াইজ সাজানো থাকে। যেমন আমরা 9-10 বা ইন্টারে যখন পড়াশোনা করতে যাই, ফিজিক্স বইতে একদম প্রথম দিকে যে টপিকগুলো নিয়ে আমাদের কাজ করতে হয় সেটা আমাদের মেকানিক্স বা বলবিদ্যা। যেমন আমরা গতি নিয়ে কাজ করি, নিউটনিয়ান বলবিদ্যা নিয়ে কাজ করি, কখনো কাজ ক্ষমতা শক্তি, গ্র্যাভিটি, এই সব জিনিসপাতি নিয়ে কাজ করি। তারপর এই বলবিদ্যার পরে আমাদের যেটা নিয়ে পড়াশোনা করতে হয়, সাধারণত আমরা ম্যাক্সিমাম বইতে তরঙ্গ বা যে কোনো কোনো বইতে তাপের চ্যাপ্টার বা থার্মোডাইনামিক্সের চ্যাপ্টার নিয়ে কাজ করে থাকি। তারপরে বইগুলোতে থাকে সাধারণত ইলেকট্রিসিটি, তারপর যে আমাদের চুম্বকের কিছু জিনিসপাতি থাকে। এই টপিকগুলো যাওয়ার পরে আমাদের ফিজিক্স বইগুলোতে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা নিয়ে ডিসকাস করা হয়, এবং এটা আলো বা অপটিক্স, বা আপনি এটাকে বিভিন্ন ধরনের নামে ডেকে থাকতে পারেন, আলোকীয় বিজ্ঞান, আলোকীয় পদার্থ বিজ্ঞান, এই সেই। তো এই আলোকীয় বিজ্ঞান বা আলো, এটা নিয়ে ফিজিক্সের অনেকটুকু পড়াশোনা করার ব্যাপার থাকে। তো এখানে আমাদের জানতে হয় যে আলোকীয় অনেকগুলো ঘটনা বিদ্যমান। এই পর্যন্ত টোটাল আলোকীয় ঘটনা পাওয়া গেছে 6টা। হ্যাঁ, এই ফান্ডামেন্টাল 6টা যে অপটিক্যাল ফেনোমেনা, এগুলোকে মানুষজন ব্যাখ্যা করার জন্য এক এক সময় এক একটা তত্ত্ব দিয়ে গেছে। এই পর্যন্ত আমরা টোটাল 4টা তত্ত্ব সম্পর্কে জানতে পারছি। এবং তত্ত্বগুলো সর্বপ্রথম যে তত্ত্বটা আসছে সেটা কণা তত্ত্ব, দেন আমাদের তরঙ্গ তত্ত্ব, তারপর তাড়িৎ চুম্বক তত্ত্ব, এবং সবার লাস্ট কোয়ান্টাম তত্ত্ব। তো সর্বশেষ যে তত্ত্বটা, সেটা কিন্তু দেখেন 1900 সালে আসছে, মানে আজ থেকেও প্রায় 120 বছর আগে দেওয়া। এরপর কিন্তু এখন আর তেমন ফান্ডামেন্টাল কোনো তত্ত্ব দেওয়ার প্রয়োজন হয়নি। তো 1900 সালের মধ্যে আলোকে ব্যাখ্যা করার জন্য যা যা তত্ত্ব প্রয়োজন সবকিছু চলে আসছিল। তো যখন একদম খুব আদিকাল থেকে বা খুব প্রাচীন সভ্যতা থেকে মানুষজন আলোর কিছু ফান্ডামেন্টাল ঘটনা সম্পর্কে জানতো। যেমন আলো, মানুষ জানতো আলো প্রতিফলন হয়, আলোর প্রতিসরণ হয়। মানুষ যখন পুকুরের পানির মধ্যে বা কোনো একটা স্থির তরলের সার্ফেসের উপর দিয়ে নিজে যখন তাকাতো, তখন দেখতো যে তার চেহারাকে সে দেখতে পাচ্ছে। ওইখান থেকে মানুষের মধ্যে প্রতিফলন রিলেটেড একটা ব্যাপার, সেই জিনিসটা অবজার্ভ করার একটা অনুভূতি হয়। তারপর মানুষ প্রতিসরণের ব্যাপারটা জানতে পারে। হয়তো একটা জায়গার মধ্যে এমন যে একটা পুকুরের মধ্যে একটা মাছ দেখা যাচ্ছে, বা যে টর্চ লাইট ফেলে অন্ধকার রাতের মধ্যে পানির গভীরে মাছ দেখা যাচ্ছে, তখন হয়তো কোনো একটা দিয়ে ঢিল মারা হলো। তো দেখা যাচ্ছে যে ঢিল মারা হলে মাছের গায়ে লাগতেছে না, একটু বাঁকা করে মারলে লাগতেছে। তখন বোঝা যাচ্ছে যে পানির ভিতরে আলোক রশ্মি বেঁকে যাওয়ার কিছু একটা ঘটনা ঘটে। এটাও মানুষ অনেক আগ থেকে অবজার্ভ করে আসছিল। সো ওই ঘটনাটাকে আমরা প্রতিসরণ বলে থাকি। প্রতিফলন এবং প্রতিসরণ এমন দুইটা ঘটনা যা মানব সভ্যতা অনেক অনেক আগ থেকে দেখে আসতেছিল। এবং এই ঘটনাগুলোকে ব্যাখ্যা করার জন্য, সাইন্টিফিক ভাবে ব্যাখ্যা করার জন্য সর্বপ্রথম যে সায়েন্টিস্ট উদ্যোগ নিয়েছিল তার নাম ছিল স্যার আইজ্যাক নিউটন। উনি প্রায় 1672 এর দিকে একটা তত্ত্ব, কণা তত্ত্ব দিয়ে গেছিল, পার্টিকেল থিওরি অফ লাইট। এই তত্ত্বটা খুবই ভালো একটা তত্ত্ব ছিল। এই তত্ত্বটা আলোকে একটা কণা হিসেবে কাউন্ট করেছিল, এবং এই তত্ত্বের সাহায্যে অবশ্যই খুব সুন্দরভাবে আলোর প্রতিফলন, প্রতিসরণ, এই দুইটা ফান্ডামেন্টাল ফেনোমেনা বা একদম মৌলিক ঘটনা যেটা আলোর, এই দুইটা ঘটনাকে খুব ইজিলি ব্যাখ্যা করা গেছিল। বাট প্রবলেম যেটা দাঁড়ায় সেটা এর অল্প কিছুদিনের মধ্যেই একটা নতুন আলোকীয় ঘটনা, একটা নতুন ফান্ডামেন্টাল অপটিক্যাল ফেনোমেনা সম্পর্কে মানুষ জানতে পারে, এবং সেটার নাম ছিল ইন্টারফিয়ারেন্স। বাংলায় আমরা এটাকে ব্যতিচার বলে থাকি। তো এই ব্যতিচার নামক ঘটনাটা যখন মানুষ দেখতে পায় বা অবজার্ভ করে, অর্থাৎ সায়েন্টিস্টরা মেইনলি অবজার্ভ করে থাকে, তখন একটা প্রবলেম তৈরি হয়। সেই প্রবলেমটা যে আলোর যে কণা তত্ত্ব যা কিনা নিউটন দিয়ে গেছিল, ওই তত্ত্বের সাহায্যে আমরা আলোর যে নতুন ঘটনাটা অর্থাৎ ব্যতিচার, সেটাকে ব্যাখ্যা করতে সক্ষম হচ্ছিলাম না। তো ওইটাকে ব্যাখ্যা করার জন্য তখন অন্য কিছু একটা জিনিস দরকার হচ্ছিল, বা অন্য একটা নতুন এক্সপ্লেনেশন দরকার ছিল। তো এমন একটা এক্সপ্লেনেশন দরকার যা আগের আবিষ্কার হওয়া প্রতিফলন, প্রতিসরণ, তাকে তো ব্যাখ্যা করতে পারবেই, সাথে সাথে নতুন যে ঘটনাটা ব্যতিচার দেখা যাচ্ছে সেটাকেও ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ তিনটা ঘটনা কি সাইমultaneously একই সাথে ব্যাখ্যা করতে পারবে এমন কোন একটা তত্ত্ব দরকার ছিল। এবং এক্স্যাক্টলি এই কাজটাই করে গেছে স্যার হাইগেন্স। উনি 1678 সালের দিকে একটা নতুন আলোকীয় তত্ত্ব দাঁড় করালেন, এবং তার নাম ছিল আলোক তরঙ্গ তত্ত্ব। এই তত্ত্বটা অনেক 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 ফেমাস একটা তত্ত্ব। এবং এই তত্ত্বটার নাম মাথায় আসলে জিনিসটা, বা এই তত্ত্বটার কথা শুনলে যে জিনিসটার নামটা মাথায় চলে আসে সেটা ইথার।
তো ওইটা নিয়ে আমরা এখানে খুব ডিটেলসে কাজ করবো না, বাট এতটুকু জানা দরকার যে হাইগেন্স যখন কাজ করছিল বা আলোকে ব্যাখ্যা করতে চেয়েছিল, তখন উনি কল্পনা করে নিয়েছে বা উনি বলে গেছে যে আলো আসলে একটা কণা না, বরং একটা তরঙ্গ আকারে সে হচ্ছে সঞ্চালিত হয়। এবং যেহেতু আলো হচ্ছে শূন্য স্থানের মধ্যে দিয়েও যেতে পারে, তাই উনি বলে গেছিলেন আমরা যেটাকে শূন্য মাধ্যম বলে থাকি, সেই শূন্য মাধ্যমটা আসলে শূন্য না, সেখানেও একটা অন্য একটা কোনো মাধ্যম এক্সিস্ট করছে, অর্থাৎ যাকে আমরা শূন্য মাধ্যম বলি। সেটা হচ্ছে উনি বলে গেছিল ওনার ধারণা মতে যে ওইটা আসলে শূন্য মাধ্যম বলাটা পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট না। উনি বলছিল ওই মাধ্যমটাকে, অর্থাৎ যেখানে আমরা কিছু দেখি না, কোনো বায়ুমণ্ডল নাই, কোনো দৃশ্যমান কিছু নাই, সেই জায়গাটা আসলে একটা মাধ্যম, এবং ওই মাধ্যমটার উনি নাম দিয়ে গেছিল সেটা হচ্ছে ইথার। সো ইথার মাধ্যমের মধ্যে দিয়ে আলো একটা তরঙ্গ আকারে সঞ্চালিত হইতে পারে। এর সাহায্যে উনি হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্বকে দাঁড় করাইছিলেন। এবং উনি এই তত্ত্বটা দাঁড় করানোর পর খুব সুন্দর যে ব্যাপারটা দেখা যাচ্ছিল সেটা হচ্ছে আলোর প্রতিফলন, প্রতিসরণ এবং ব্যতিচার তিনটা ঘটনাকে একদম পারফেক্টলি ব্যাখ্যা করা যাচ্ছিল হাইগেন্সের এই তত্ত্ব অনুসারে। তো যখনই হাইগেন্স তার এই তত্ত্বটা দাঁড় করালেন, তখন হচ্ছে কণা তত্ত্বের প্রভাব মোটামুটি একেবারেই শেষের দিকে চলে গেছে। তখন হচ্ছে পুরো বিশ্ব জুড়ে হচ্ছে আলোকে ব্যাখ্যা করার জন্য একটাই তত্ত্ব ইউজ করা হতো, সেটা হচ্ছে এই আলোর তরঙ্গ তত্ত্ব, ওয়েভ থিওরি অফ লাইট। এবং এই তত্ত্বটা প্রায় অনেক দিন পর্যন্ত এক্সিস্ট করছিল। এই তত্ত্বটা হচ্ছে 1678 সালে, দেখেন নিউটন যখন 1672 সালে কণা তত্ত্ব দিছিল, তার 6 বছরের মাথায় আলোকে ব্যাখ্যার জন্য নতুন একটা তত্ত্ব দাঁড় করানো লাগছিল। বাট এই তরঙ্গটা এত ইনফ্লুয়েন্সিয়াল ছিল যে তরঙ্গ তত্ত্বের পর তৃতীয় তত্ত্বটা আসতে কিন্তু অনেক বছর সময় লেগে গেছে। 1678 আর 1864, প্রায় 186 বছরের মাঝে, মানে অলমোস্ট 200 বছরের কাছাকাছি। তো এই তত্ত্বটা হলো তরঙ্গ তত্ত্ব 200 বছরের মতো এক্সিস্ট করছিল। হয়তো বলতে পারেন ভাই তাহলে 200 বছর এক্সিস্ট করার পর মনে হয় এটার অস্তিত্ব শেষ, এখন মনে হয় ওই জিনিসটা রং প্রমাণিত হয়েছে। অ্যান্সার হচ্ছে না, তা এখনো এই জিনিসটা এখন যে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে তা না, বরং আলো তরঙ্গ তত্ত্ব আমরা এখনো বিভিন্ন ক্ষেত্রে ইউজ করি। এবং দেখা যাচ্ছে যে আলোর এক এক ঘরটাকে ইউজ করতে এক একটা তত্ত্ব প্রয়োজন। কখনো কখনো আলোকে কণা হিসেবে কাউন্ট করতে হচ্ছে, কখনো কখনো আলোকে তরঙ্গ হিসেবে কাউন্ট করতে হচ্ছে। দুইটার কম্বিনেশন ছাড়া আমরা আলোকে বা আলোর সবকিছুকে ব্যাখ্যা করতে পারি না। তো আলোর তরঙ্গ তত্ত্ব এটা স্টিল নাও ভ্যালিড, এবং এটা স্টিল নাও এটার অনেক কিছুকে আমরা ইউজ করে থাকি বিভিন্ন হায়ার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। তো এই দুইটা ব্যাপার বা দুইটা তত্ত্ব যাওয়ার পর আমাদের পরবর্তী যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে চতুর্থ যে আলোকীয় ঘটনা, তার নাম হচ্ছে অপবর্তন, বা ইংলিশে আমরা এটাকে ডিফ্র্যাকশন বলে থাকি। এই ডিফ্র্যাকশন জিনিসটা যখন আবিষ্কার হয়, তখনও দেখা গেল যে হাইগেন যে তরঙ্গ তত্ত্বটা দিয়ে গেছিল, সেই তরঙ্গ তত্ত্বের সাহায্যে আমরা ডিফ্র্যাকশন বা অপবর্তনকেও ব্যাখ্যা করতে সক্ষম হচ্ছি। তো মানুষজন খুব খুশি যে এই তত্ত্ব দিয়ে আলোর সবকিছুকে ব্যাখ্যা করা যাচ্ছে। বাট পরবর্তী যে সমস্যাটা দেখা যায়, মানুষ আলোর পঞ্চম ঘটনা সম্পর্কে বা ফিফথ ফান্ডামেন্টাল ফেনোমেন অফ লাইট, সেটা সম্পর্কে মানুষ জানতে পারে। এবং তার নাম ছিল হচ্ছে সমাবর্তন, বা ইংলিশে আমরা বলে থাকি পোলারাইজেশন, অর্থাৎ পোলারাইজেশন অফ লাইট বা আলোর সমাবর্তন। এই ঘটনাটা আবিষ্কার হওয়ার পর তখন মানুষজন একটু ঝামেলায় পড়ে গেল যে আলোর যে তরঙ্গ তত্ত্ব, শুধুমাত্র তরঙ্গ তত্ত্ব দিয়ে আলোর পোলারাইজেশনকে ব্যাখ্যা করা পসিবল হচ্ছিল না। সো আলোর পঞ্চম ঘটনাকে এক্সপ্লেন করতে যে প্রায় 200 বছর পর একজন সায়েন্টিস্ট, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, খুবই ফেমাস সায়েন্টিস্ট, উনি হচ্ছে আলোর একটা নতুন তত্ত্ব দাঁড় করালেন। এবং সেই তত্ত্বটা আসলে একটা তরঙ্গ তত্ত্বই, বা তরঙ্গ তত্ত্বকে আরেকটু সমৃদ্ধ করে উনি তত্ত্বটা দিয়েছিলেন। উনি বলেছিল আলো একটা তরঙ্গ ঠিক আছে, বাট সেটা একটা তাড়িৎ চুম্বক তরঙ্গ। এবং এই তত্ত্বটাকে নামকরণ করা হয়েছিল হচ্ছে তাড়িৎ চুম্বক তত্ত্ব। সো ম্যাক্সওয়েল যেই কাজটা করেছিলেন সেটা হচ্ছে উনি হাইগেন্সের ধারণাগুলোকে রেখেছিলেন, বাট ওইটার সাথে আরো কিছু জিনিস অ্যাড করে তরঙ্গটাকে আরেকটু সমৃদ্ধশালী করেছিলেন। এবং তখন থেকে চিন্তা করা হয় যে আলো একটা তরঙ্গ, বা সেটা একটা তাড়িৎ চুম্বক তরঙ্গ, এবং সে হচ্ছে আলোর বেগে ফ্লো করতে থাকে। সরি, এটা তো আলোর তাড়িৎ চুম্বক তত্ত্ব, তো তাড়িৎ চুম্বক তরঙ্গ যেহেতু সেটা আলো নিয়ে কাজ করছে, সে আলোর বেগেই ফ্লো করবে। বাট এটা হচ্ছে এমন একটা স্পেশাল তরঙ্গ যেই তরঙ্গের মধ্যে কিনা একই সাথে ইলেকট্রিক্যাল এবং ম্যাগনেটিক দুইটা ধর্মের একটা আহ, সম- দুইটা ধর্মের একটা একটা সম্মিলন থাকে, বা দুইটা ধর্মের একটা কম্বিনেশন হয়ে হচ্ছে এই তরঙ্গটা ফ্লো করে। আমরা এটা সম্পর্কে হয়তো পরবর্তী আরো ডিটেলসে জানবো। তো আমাদের আলোকীয় 6টা ঘটনার মধ্যে পঞ্চম যে ঘটনাটা সেটা হচ্ছে সমাবর্তন ছিল। এবং সমাবর্তনকে ব্যাখ্যা করার জন্য একটা নতুন তত্ত্ব আসলো, সেটা হচ্ছে তাড়িৎচুম্বক তত্ত্ব। ম্যাক্সওয়েল 1864 সালের দিকে জিনিসটা দিয়ে গেছিল। এবং এটা বলে রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ যে ম্যাক্সওয়েলের যে তাড়িৎচুম্বক তত্ত্ব, সেটাতে শুধুমাত্র সমাবর্তনকে ব্যাখ্যা করছে তা না, এটা একই সাথে প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অববর্তন, সমাবর্তন, 5টা ঘটনার 5টাকেই একদম ভালোভাবে 100% ব্যাখ্যা করতে পারছিল।
বাট এর পরবর্তীতে আরো একটা ঘটনা মানুষ দেখতে পায়, এবং সেটা ছিল হচ্ছে আলোর ফটোতড়িৎ ক্রিয়া। সো আলোর ফটোতড়িৎ ক্রিয়া হচ্ছে আলোকীয় শেষ ঘটনা এখন পর্যন্ত আবিষ্কার হওয়া। তার আগে একটু বলে রাখি, হয়তো আপনারা আরো অনেক ধরনের ব্যাপার মানে মনে করতে পারেন আলোর আরো অসংখ্য ঘটনা থাকা পসিবল, যেমন হচ্ছে স্ক্যাটারিং বা বিক্ষেপণ, যে আমরা দেখি যে আকাশ নীল দেখায় ওই জলীয় বাষ্প কণার কারণে। আলো আলো হচ্ছে যখন জলীয় বাষ্পের ভিতরে প্রবেশ করে তখন সে একবার প্রতিসরিত হয়, পরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। এই ধরনের বিভিন্ন ঘটনা ঘটে স্ক্যাটারিং এর মাধ্যমে আকাশকে নীল দেখায়, বা যেটাকে আমরা বাংলায় বিক্ষেপণ বলে থাকি। বিক্ষেপণ কিন্তু আসলে একটা নতুন বা একটা ফান্ডামেন্টাল অপটিক্যাল ফেনোমেনা, একটা আলোর মৌলিক ঘটনা না। কারণ বিক্ষেপণ আসলে দুইটা আলোকীয় ঘটনার সমষ্টি, একটা হচ্ছে প্রতিসরণ, একটা হচ্ছে প্রতিফলন। দুইটা ঘটনা মিলেই হচ্ছে আমাদের এই নতুন বিক্ষেপণ ঘটনা তৈরি হচ্ছে। বাট আমরা যে ঘটনাগুলো নিয়ে কাজ করতেছি আলোকেও, যে ছয়টা ঘটনা হচ্ছে ফান্ডামেন্টাল: প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন এবং হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া। এই ছয়টাই হচ্ছে ফান্ডামেন্টাল। এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল অ্যাকশন বা ফান্ডামেন্টাল ফেনোমেনা। এগুলোর কম্বিনেশনে আরো অসংখ্য শত শত ঘটনাও থাকা পসিবল। তো আমাদের জানা মতে সর্বশেষ ফান্ডামেন্টাল ঘটনা যেটা, সেটা হচ্ছে আলোর ফটোতড়িৎ ক্রিয়া। ফটোতড়িৎ ক্রিয়া আসার পর দেখা গেল যে আলোর যে আলোর যে তাড়িৎ চৌম্বক তত্ত্ব, সেই তাড়িৎ চৌম্বক তত্ত্বটা কিন্তু আলোর ফটোতড়িৎ ক্রিয়াকে ব্যাখ্যা করতে পারতেছিল না। এবং ফটোতড়িৎ ক্রিয়াকে ব্যাখ্যা করতে গেলে একমাত্র বা জিনিসটা তখনই ব্যাখ্যা করা সম্ভব যখন হচ্ছে আমরা আলোকে একটা পার্টিকেল হিসেবে ধরে নেব। এবং শুধু পার্টিকেল অর্থাৎ নিউটনের কণা তত্ত্ব দিয়ে সেটাকে পুরোপুরি ব্যাখ্যা করা যাচ্ছিল না। সেটাকে ব্যাখ্যা করার জন্য ম্যাক্স প্ল্যাঙ্ক নামক একজন সায়েন্টিস্ট 1900 সালের দিকে একটা নতুন তত্ত্ব দিয়ে গেল, এবং এটাকে আমরা বলি হচ্ছে আলোর কোয়ান্টাম তত্ত্ব। ওকে, তো কোয়ান্টাম থিওরি অফ লাইট, এটা হচ্ছে আমাদের সায়েন্টিস্ট দিয়ে যাওয়া সর্বশেষ তত্ত্ব, এবং এইটাকে ইউজ করে হচ্ছে আমরা আলোর যে সর্বশেষ ঘটনা ছিল তাকেও ব্যাখ্যা করতে সক্ষম হয়েছে। তো আমাদের তাহলে এই পর্যন্ত জানা ব্যাপারগুলো হচ্ছে আমরা আলো সম্পর্কে জানলাম, আলো চারটা তত্ত্ব, এবং এই তত্ত্বগুলো আসছিল আসলে বেসিক্যালি ছয়টা ঘটনাকে ব্যাখ্যা করার জন্য। ঘটনাগুলো হচ্ছে যদি আমি ক্রোনোলজিক্যালি বলতে থাকি, প্রথমে হচ্ছে প্রতিফলন, তারপর প্রতিসরণ, তারপর ব্যতিচার, তারপর অপবর্তন, তারপর সমাবর্তন, এবং সর্বশেষ হচ্ছে আলোর ফটোতড়িৎ ক্রিয়া। আর ইংলিশে যদি নামগুলোকে বলি, ফার্স্ট হচ্ছে রিফ্লেকশন, তারপর রিফ্র্যাকশন, তারপর ইন্টারফেয়ারেন্স, তারপর ডিফ্র্যাকশন, তারপর পোলারাইজেশন, এবং সবার লাস্টে হচ্ছে ফটোইলেকট্রিক এফেক্ট অফ লাইট। তো এই ছয়টা ঘটনাকে ব্যাখ্যা করতে যে আমাদের চারটা তত্ত্ব আসছে, এবং এই তত্ত্বগুলোর কম্বিনেশন থেকে আমরা বর্তমানে নতুন নতুন দেখা যে ঘটনাগুলো সেগুলোকে ব্যাখ্যা করতে পারি। বাট ফান্ডামেন্টাল ঘটনা এখন পর্যন্ত সেই ছয়টাই আছে। তো আমাদের 19-এ যখন আমরা পড়াশোনা করেছিলাম, 19-এ পড়াশোনা করার সময় যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা এই ঘটনাগুলোর মধ্যে, অর্থাৎ ছয়টা ফান্ডামেন্টাল ঘটনার মধ্যে মাত্র দুইটা সম্পর্কে পড়াশোনা করেছিলাম। একটা ছিল হচ্ছে প্রতিফলন, আর আরেকটা ছিল হচ্ছে প্রতিসরণ। বাট ইন্টারে আসার পর আমাদের দায়িত্বটা একটু বেড়ে গেছে, আমাদেরকে আরো অনেক বেশি জানতে হবে। ইন্টারে হচ্ছে আমরা ছয়টা ঘটনা ছয়টা সম্পর্কেই পড়াশোনা করতে হচ্ছে। সো ইন্টারের আলোর সম্পর্কে প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে সেকেন্ড পেপারে আসে, ফিজিক্স সেকেন্ড পেপারে চ্যাপ্টার 6, জিওমেট্রিক্যাল অপটিক্স, বা আমরা এটাকে হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান বলে থাকি। এই চ্যাপ্টারটাতে আমরা হচ্ছে আলোর প্রথম দুইটা ফান্ডামেন্টাল যে ফেনোমেনা ছিল, অর্থাৎ প্রতিফলন এবং প্রতিসরণ, এই দুইটা সম্পর্কে আমরা পড়াশোনা করেছি। এরপর আমাদের পরবর্তী যে চ্যাপ্টার, যেটাকে আমরা ফিজিক্যাল অপটিক্স বা ভৌত আলোক বিজ্ঞান বলে থাকি, এই চ্যাপ্টারটাতে আমাদের কাজ হচ্ছে আলোর পরবর্তী ঘটনাগুলো, অর্থাৎ পরবর্তী চারটা ঘটনা সবগুলোকেই না, বরং তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অর্থাৎ ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন, এই তিনটা আলোকীয় ঘটনাকে হচ্ছে আমরা চ্যাপ্টার 7 ভৌত আলোক বিজ্ঞানে পড়াশোনা করব। আর আলোর সর্বশেষ যে ঘটনাটা, অর্থাৎ আলোর ফটোতড়িৎ ক্রিয়া, এটাকে হচ্ছে আমরা চ্যাপ্টার 8-এ আধুনিক পদার্থবিজ্ঞান, সেখানে রিলেটিভিটির সাথে একটা পার্ট হিসেবে আমরা ওইটাকে পড়াশোনা করে থাকবো। তো আমাদের এই চ্যাপ্টারটার বেসিক কাজ হবে হচ্ছে তিনটা জিনিস নিয়ে কাজ করা, বা তিনটা ঘটনাটাকে ব্যাখ্যা করা, তিনটা ঘটনা সম্পর্কে স্টাডি করে কিছু জ্ঞান লাভ করা। এর মধ্যে প্রথম ঘটনা ব্যতিচার, তারপর অপবর্তন, তারপর হচ্ছে সমাবর্তন। এবং এই তিনটা ঘটনাকে জানার জন্য অবশ্যই অবশ্যই আমাদের আলোর তরঙ্গ তত্ত্ব সম্পর্কে খুব ভালো করে জানতে হবে, যা কিনা হাইগেন্স দিয়ে গেছিল। হাইগেন্সের তত্ত্বের সাহায্যে আমরা ব্যতিচার অবর্তনকে খুব পারফেক্টলি ব্যাখ্যা করতে পারি। আর এটাকে একটু এক্সট্রা ডেভেলপ করে, যেটা হচ্ছে ম্যাক্সওয়েল তত্ত্বটা দিয়ে গেছিল তারই চৌম্বক তত্ত্ব, ওইটাকে একটু অ্যাড করে আমরা হচ্ছে আলোর পোলারাইজেশন সেটাকেও ব্যাখ্যা করতে পারতেছি। আচ্ছা, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা আমরা যেটা চেষ্টা করবো আর কি, সেটা হচ্ছে যে এটাকে কয়েকটা ভিডিওর মাধ্যমে একটা প্লেলিস্ট তৈরি করে এই পুরো চ্যাপ্টারটা কভার করার চেষ্টা করা হবে। এবং হচ্ছে আমরা সিকোয়েন্সিয়ালি যে জিনিসগুলো পড়ে থাকবো, সেটা হচ্ছে একদম প্রথম দিকে আমরা জানবো হাইগেন্সের তত্ত্বটা কি, হাইগেন্সের তত্ত্ব বা হাইগেন্সের প্রিন্সিপাল যেটা, সেটাকে আমাদের কিভাবে ইউজ করতে হয়, এবং এই প্রিন্সিপালের মধ্যে কি কি জিনিস ছিল বেসিক্যালি সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করব।
তারপর হচ্ছে আমরা প্রথম যে আমাদের এই চ্যাপ্টারের প্রথম যে ঘটনাটা অর্থাৎ ব্যতিচার কি কিভাবে তৈরি হয়, এটার কি কি জিনিস পসিবল, কি কি ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সম্ভব, সেটা হচ্ছে আমরা এর পরে হচ্ছে আলোচনা করবো। এবং এরপরে আমাদের যেই পার্টটা চলে আসবে সেটা হচ্ছে আলোর অপবর্তন বা ডিফ্র্যাকশন, সেটা কিভাবে ঘটে। সেটার ক্ষেত্রে দুইটা পসিবিলিটি আছে, একটা হচ্ছে একচির কর্তৃক অবর্তন, একটা হচ্ছে দ্বিচির কর্তৃক অবর্তন। সো কোনটা কি কিভাবে ঘটে সেটা হচ্ছে আমাদের থার্ড পার্ট। এবং এরপরে থাকবে হচ্ছে আমাদের পোলারাইজেশন বা সমাবর্তন, সেটা কিভাবে ঘটে, কেন ঘটে, বা সেটাকে আসলে কিভাবে ম্যাথমেটিক্যালি ওইখান থেকে প্রবলেম সলভ করা যায়, সেই ব্যাপারগুলো হচ্ছে আমাদের লাস্ট পার্ট। সো এইগুলো মিলে হচ্ছে আমাদের এই পুরো চ্যাপ্টারটা। আমরা চেষ্টা করবো কয়েকটা ভিডিওর মাধ্যমে পুরো চ্যাপ্টারটা কভার করা। তো সবাই ভালো থাকবে।